আসসালামু আলাইকুম। শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাবেক আমির এবং সাবেক ২ বারের এমপি। ১৯৯১ সালে উনি এমপি ছিলেন এবং ২০০১ সালে উনি এমপি ছিলেন। উনি ঘটনা ঘটিয়ে দিয়েছেন এক্কেবারে। আগামী নির্বাচনে উনি ওনার আসন থেকে বিজয়ী হবেন এটা নিশ্চিত। উনি গতকালকে জিসি এখানে একটা কনভেনশন সেন্টারে উনি নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে পুলিশ প্রশাসন এবং নির্বাচনী কর্মকর্তাদেরকে জামায়াতের আন্ডারে নিতে হবে। ওনার এই ঘোষণাটা দেওয়াই যথেষ্ট ছিল। এটার একটা তাৎপর্য আছে, রাজনৈতিক তাৎপর্য আছে। উনি এমনি এমনিতে বক্তব্য দেননি। উনি এমনিতে ২ বারের সংসদ সদস্য হননি। উনি ৯১ সালেও নির্বাচনে সংসদ সদস্য হয়ে আসছেন। ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং উনি খুবই দুর্দান্ত একজন রাজনীতিবিদ, এটা সবাই জানেন। উনি রাজনীতি খুব ভালো বোঝেন এবং উনি রাজনীতির খুব পাকা খেলোয়াড়। উনি কোনো পাগল মানুষ না যে একটা বক্তব্য উনি দিয়ে দিয়েছেন ওনার ইচ্ছে মতো। মনে আসলো আর উনি দিয়ে দিয়েছেন না। উনি জামাতের রাজনীতি করেন। জামাতের রাজনীতি যারা করে, যারা এমপি হয় এটা সবাই জানে যে এই মানুষগুলি কত বিজ্ঞ, কত জ্ঞানী, কত প্রাজ্ঞ এবং রাজনৈতিক অভিজ্ঞতা এদের প্রচুর। উনি এই বক্তব্যটার মাধ্যমে প্রশাসনের উপর একটা চাপ তৈরি করেছেন। প্রশাসন যেন কোনো অবস্থাতেই বিএনপির পক্ষে না যায়। কারণ সারা বাংলাদেশে প্রশাসন বিএনপির পক্ষ হয়ে কাজ করতেছে। এখানেও যেন বিএনপির পক্ষ হয়ে কাজ করতে না পারে, এইজন্য উনি এই চাপটা আগেই দিয়ে রেখেছেন। এটা সামনের নির্বাচনের কৌশল হিসাবে। সামনের নির্বাচনে যেন চট্টগ্রামেও একই অবস্থা না হয়, সারা দেশের মতো চট্টগ্রামের প্রশাসন যেন জামায়াতের নিয়ন্ত্রণে থাকে সেজন্য। এবং চট্টগ্রামে সবাই জানেন বাংলাদেশের যে কয়টা জায়গায় জামায়াতের সবচেয়ে ভালো অবস্থান আছে, তার মাঝে চট্টগ্রাম, কক্সবাজার অন্যতম। এখানে জামায়াতের প্রভাব বেশি। এখানে উনি দলীয় প্রভাবও কাজে লাগাবেন, ওনার ব্যক্তিগত প্রভাবও কাজে লাগাবেন। উনি যেহেতু ২ বারের এমপি ছিলেন এবং ৩ বার চট্টগ্রাম মহানগরীর আমির ছিলেন, ওই প্রভাব কাজে লাগাবেন এবং প্রশাসনকেও কাজে লাগাবেন। কাজে লাগিয়ে ওনার নির্বাচনটাই শুধু না, ওনার আসনটাই না, উনি চট্টগ্রামের যতগুলি আসন আছে জামাতের সবগুলিতে প্রভাব খাটানোর চেষ্টা করবেন এবং এখনই প্রশাসন এই বক্তব্যের কারণে প্রভাবিত হবে। কারণ এগুলি রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য স্থির করে তারপরে এই বক্তব্যগুলি দেওয়া হয়। এগুলি এমনিতে দেওয়া হয় না। এগুলি আমাদের মতো সাধারণ মানুষ যে একটা কথা মনে আসলো বলে দিলাম, ওরকম না। ওনাদের সুদূর প্রসারী একটা পরিকল্পনা থাকে। ওটার অংশ হিসেবে ওনারা বক্তব্য রাখেন কোথাও, যেন এই বক্তব্যের একটা গুরুত্ব আছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে উনি এই বক্তব্য দিয়েছেন। এখন বিএনপি দাবি করতেছে ওনাকে যেন গ্রেপ্তার করা হয় এই বক্তব্যের জন্য। এই বক্তব্যের জন্য যদি ওনাকে গ্রেপ্তার করা হয়, তাহলে গত ১৬ মাসে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর ৫ই আগস্টের পর থেকে ১৬ মাস হয়েছে। এই ১৬ মাসে বিএনপি সারা বাংলাদেশে ৫০০-র উপরে হত্যা করছে। নিজেদের দলীয় নেতাকর্মী তার অধিকাংশে ৯৯ ভাগে অন্তদ্বন্দ্বে দলীয় কোন্দলে মারা গেছে। চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মারা গেছে। এখানে এই ৫০০-র উপরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে এখানে, আর অল্প সংখ্যক অন্য কারণে মারা গেছে। তাহলে এগুলির যদি বিচার হয়, বিএনপিতে অনেক নেতা ফেঁসে যাবে। ৫ই আগস্টের পর বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেই কর্মকাণ্ডগুলি করছেন, খুন, ধর্ষণ, অপহরণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হেন কোনো অপরাধ নাই যেগুলি বিএনপির নেতাকর্মীরা করেনি। যদি সেগুলির বিচার হয়, তাহলে তো বিএনপির নেতাকর্মী সবই গ্রেপ্তার হবে।
কম্বলের যেমন আঁশ বাঁচলে একসময় কম্বল থাকে না, ঠিক তেমনি বিএনপিতে যদি অপরাধী বাছা হয়, যে চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, খুনি এগুলি যদি বাছায় তাহলে তো বিএনপিতে নেতাকর্মী পাওয়া যাবে না। ভালো নেতাকর্মী খুব কম আছে বিএনপিতে। ১০০ ভাগের ভিতরে ৯০ ভাগ হলো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আর ১০ ভাগ আছে। ১০ ভাগ দিয়ে কি একটা রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব? ওনার যদি সাধারণ এই বক্তব্যটা দেওয়ার জন্য যদি ওটাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের জন্য বিএনপি যে দাবি জানিয়েছে, তাহলে বিএনপি যে এতগুলি অপরাধ করলো গুরুতর, সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে গুরুতর অপরাধ হলো মানুষ হত্যা করা। এই ৫০০-র উপরে তো বিএনপির নেতাকর্মীরা হত্যা করছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও জড়িত ছিল। ধানমন্ডি থেকে ২০০০ ধানমন্ডি যে আসনটা, এটা সম্ভবত ঢাকা ১৪ আসন। এই আসনে ১৮ সালে যে নির্বাচন করছে বিএনপির হয়ে শেখ রবিউল ইসলাম। শেখ রবিউল ইসলাম গত বছর ৫ই আগস্টের পর তার ব্যবসায়িক পার্টনারকে মেরে ফেলছে। আপনাদের মনে থাকার কথা। রামপুরাতে মহানগরী প্রজেক্টের ভিতরে তার সাথে তার রিয়েল এস্টেট ব্যবসা আছে। ভাগ বাটোয়ারা নিয়ে রিয়েল এস্টেট ব্যবসার তার পার্টনারকে মেরে ফেলছে। তখন খুব আলোচিত ঘটনা এটা ছিল। পরে শেখ রবিউল ইসলাম কয়েক মাস পলাতক ছিল, আত্মগোপনে ছিল, আসতে পারে নাই। বিএনপি চেষ্টা তদবির করে বিএনপির নেতারা এই কেসটাকে ধামাচাপা দিয়ে ফেলছে। ধামাচাপা দিয়ে আবার সে এখন রাজনীতিতে আছে। তো বিএনপি নেতারা তো করে এগুলি, এই খারাপ কাজগুলি করে। এগুলি তো মানুষ দেখতেছে, এগুলি মানুষ ভুলে যাচ্ছে না। যদি শাহজাহান চৌধুরীকে একটা বক্তব্যের জন্য যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তো বিএনপির নেতাকর্মীদের এই গুরুতর অপরাধগুলির জন্য কী করা উচিত? এগুলি তো খুব জঘন্য অপরাধ। শুধু হত্যা না, এর ভিতরে অপহরণ হয়েছে, এর ভিতরে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, অসংখ্য অপরাধ করা হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী। কালকে বিএনপির কেন্দ্রীয় নেতা, উনি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, উনার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানায়। উনি বাসাইল থানার এক নেতাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে তোমার পিঠের চামড়া থাকবে না। আমি জাস্ট সংক্ষেপে শুধু এইটুকু বললাম। উনি ৪ মিনিটে সেই ফোন রেকর্ডটা ভাইরাল হয়ে গেছে। ওখানে যে অশ্রাব্য ভাষায় উনি ওনার নেতাকে, দলীয় নেতাকে যে হুমকি দিয়েছেন, এগুলির বিচার করলেই তো বিএনপির নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বিএনপির নেতারা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়াই করতেছেন, বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। গতকালকেও এই যে ফজলুর রহমান মিঠামই নষ্টগ্রাম থেকে যাকে নমিনেশন দিছে বিএনপি, তাকে নিয়ে গত ১ বছর থেকেই অনেক বিতর্ক চলতেছে। তাকে দল থেকে তার সদস্যপদ স্থগিত রাখছে। তারপরে তাকে নমিনেশন দিছে, যাকে পজা পাগলা বলে সবাই। এই ফজলুর রহমান। উনি গতকালকেও বিতর্কিত কথা বলছেন, বিতর্কিত বক্তব্য রাখছেন। ইটনা মিঠামই নষ্টগ্রামে ওখানে উনি আর একটা নির্বাচনী সমাবেশে, কর্মী সমাবেশে, ওখানে বিএনপি সমাবেশে বলছেন, আগামী নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তিনি আত্মহত্যা করবেন। জামাত একটা স্বাধীনতা বিরোধী দল, রাজাকার। এই রাজাকারের দল বাংলাদেশেই থাকতে পারবে না। রাজনীতিতে কী করে আসলো, ক্ষমতায় কী করে আসে ওরা? এটা অসম্ভব। ওরা আসতে পারবে না, আসতে দিবে না। এই ধরনের বিতর্কিত কথাবার্তা জঘন্য, এগুলি তো গুরুতর অপরাধ। এগুলির জন্য বিএনপির কোনো বক্তব্য নেই। ওই শাহজাহান চৌধুরী এদিক দিয়ে কি একটু কথা বলছেন, এটার জন্য বিএনপির তোলপাড় করে ফেলতেছে সারা দেশ। ওনাকে গ্রেপ্তার করতেই হবে। ওনাকে গ্রেপ্তার করা এত সহজ না। উনি খুব যোগ্য মানুষ, ওনার অনেক গুণ আছে। উনি খুব উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ। উনি সাধারণ কোনো মানুষ না। উনি পাওয়ার পলিটিক্স করেন, উনি সাধারণ পলিটিক্স করেন না অন্য ১০ জনের মতো। এই জন্য উনি ওই বক্তব্য রাখছেন। ওনার ওই ধার আছে, ওই ভার আছে, এবং এটা প্রশাসন কাজ করবে। এরা বিএনপির তারেক জিয়া আসিও যদি এখানে বলে, কোনো কাজ হবে না। ওনার কথার বাইরে কোনো কাজ হবে না। শুধু আগামী নির্বাচনে এই বক্তব্যটার মাধ্যমে উনি নির্বাচিত হবেন না।
জামায়াতের এখানে অনেক আসনে এর প্রভাব পড়বে। প্রশাসন জামাতের হয়ে এখানে অনেক কাজ করবে। উনি যা ঘটায় দিচ্ছেন ওনার বক্তব্যের মাধ্যমে। এখন তোলপাড় হইলেও কোনো সমস্যা নাই। রাজনীতি হলো এটাই। যে বক্তব্য দিবে উনিও জানে এটা নিয়ে তোলপাড় হবে, সমালোচনা হবে। কিন্তু ঠিক যে প্রভাবটা পড়া দরকার ভোটের মাঠে, ভোটের সময়, নির্বাচনের সময় যে প্রভাব প্রশাসনের উপর খাটানো দরকার, সেটা ঠিক উনি খাটাইছেন এবং কিভাবে খাটাইতে হয়, কোন কৌশলে খাটাইতে হয় সেটা উনি খুব ভালো জানেন। এইজন্য উনি এই সময় এসেই বক্তব্য রাখছেন। উনি এই বক্তব্যটা আরো ১ মাস আগে দেননি, ২ মাস আগে দেননি। কারণ এই নির্বাচনের এই সময় এই সময় এই বক্তব্যগুলোই রাখে রাজনীতিবিদরা। যারা ভালো রাজনীতি বুঝছেন তারা কখন কি বলতে হয় এটা জানে। উনি ঠিক সময়ে ঠিক বক্তব্য রাখছেন। ঠিক উনি ঘটায় দিচ্ছেন ঘটনা। উনি শুধু নির্বাচিত হবেন না, ওনার এখানে বিএনপি কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না। ওনার আসন না, শুধু চট্টগ্রামের আসনগুলিতে পারবে না। এটা উনি ঠিক এই বক্তব্যের মাধ্যমে প্রশাসন সহ নির্বাচনে যারা কাজ করবেন, পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে ঠিক নিয়ন্ত্রণ করে ফেলছেন এক বক্তব্যে। সবাই ভালো থাকবেন। আমার কথা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।